যে পিতা তার নিজের অক্লান্ত পরিশ্রম আর স্বপ্নের জোরে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, যার ভিত্তি ছিল ঘাম আর অটুট বিশ্বাস, কিন্তু ভাগ্যের নির্মম খেলায় একদিন সেই সাম্রাজ্যের উত্তরাধিকারীরাই, তার নিজের রক্তের সন্তানরা, অতিথিদের সামনে তাকে নিছক একজন নকর বলে পরিচয় করিয়ে দিল। সেই অন্ধকার রাতে তিনি চুপ করে রইলেন, না চিৎকার করলেন, না অশ্রু ঝরালেন, শুধু মনে মনে একটা অটল সিদ্ধান্ত নিলেন। এমন এক সিদ্ধান্ত যা মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো পরিবারের ভাগ্যকে উল্টে দিল, সম্মানের সত্যিকারের মূল্য শিখিয়ে দিয়ে। একজন পিতা কতটা সহ্য করতে পারেন, আর যখন তিনি অবশেষে দাঁড়িয়ে ওঠেন, তখন ঝড়ের মতো সবকিছু বদলে যায়। আজকের এই হৃদয়স্পর্শী গল্পটি পড়ার জন্য আপনার মনকে শক্ত করে নিন, কারণ এতে লুকিয়ে আছে জীবনের এক গভীর শিক্ষা, যা আপনাকে ভাবাতে বাধ্য করবে। উত্তরপ্রদেশের লখনৌ শহরে গোমতীনগরের এক চকচকে কুঠি ছিল, সিংহ হাউস। বাইরে থেকে দেখলে সেই বাড়ি রৌপ্য, রুতবা আর পয়সার গল্প বলত, কিন্তু উঁচু দেওয়ালের পিছনে এক বুড়ো পিতার চুপ্পি দবিয়েছিল। সেই বাড়ির মালিক ছিলেন ৭৪ বছরের রমেশচন্দ্র সিংহ। কখনো তিনি এই শহরের সবচেয়ে বড় আনাজ ব্যবসায়ী মানা হতো। মন্ডিতে তার আওয়াজই সওদা ঠিক করত। ট্রাকের লাইন তার গোডাউন থেকে শুরু হয়ে রাস্তা পর্যন্ত যেত। তিনি ঘাম দিয়ে ব্যবসা গড়ে তুলেছিলেন, খেতে নিজে রোদ খেয়েছিলেন, মজুরদের সাথে বুড়ি তুলেছিলেন, এক এক পয়সা জুড়ে এই কোঠি বানিয়েছিলেন। স্ত্রী লক্ষ্মীর চলে যাওয়ার পর বাড়ি বদলে গেল। তার ছেলে অমিত সিংহ এখন বিজনেস সামলাত, কমপক্ষে দেখাবার জন্য। বউ প্রিয়াকে হাই সোসাইটি পার্টি থেকে ফুরসত ছিল না। মেয়ে প্রিয়াঙ্কা পাশের শহর আগ্রায় থাকত, আর তার স্বামী রাহুল সবসময় ইনভেস্টমেন্টের কথা বলত। শুরুতে সব স্বাভাবিক ছিল, রমেশচন্দ্রকে পাপাজি বলে ডাকা হতো, কিন্তু ধীরে ধীরে সম্বোধন বদলে গেল। পাপা, আপনি নিচে মত বসবেন না, ক্লায়েন্ট আসে। পাপাই পুরনো কথা ছাড়ুন, এখন নতুন জামানা। পাপা, আপনি আরাম করুন। আরামার মানে ছিল চুপ থাকা। এক সকালের কথা, বাড়িতে ইটালিয়ান নাস্তা বানানো হচ্ছিল। বউয়ের বন্ধুরা আসতে চলেছে। রান্নাঘর থেকে মাখন আর কফির খুশবু আসছিল। রমেশচন্দ্র তার ঘর থেকে লাঠি টেকে বাইরে এলেন। গত রাত তাকে ঠিক করে খাবার মেলেনি। যেই তিনি কিচেনের কাছে পৌঁছলেন, প্রিয়া ট্রে তার হাতে ধরিয়ে দিল। পাপা, এই স্টাফ ছটিতে, এটা কেবিন গেস্টরুমে রেখে দিন। তিনি ধীরে বললেন, আরে পাপা, আপনি খালি তো বসে থাকেন। গেস্টরুমে স্যুট বুট পরা লোক বসেছিল। একজন জিজ্ঞাসা করল, ও নতুন স্টাফ? অমিত হেসে বলল, পুরনো লোক, বাড়িতে হেল্প করে দেয়। সেই বাক্য যেন হাওয়ায় জমে গেল। রমেশচন্দ্র ট্রে টেবিলে রাখলেন। তার হাত কাঁপছিল। যে হাতে এই বাড়ির ভিত্তি রেখেছিল, আজ সেই হাত মেহমানদের সামনে নকরের মতো পেশ করা হচ্ছিল। সন্ধ্যায় তিনি অমিতকে বললেন, বেটা, এটা ঠিক নয়। অমিত চোখ না মিলিয়ে উত্তর দিল, পাপা, ড্রামা করবেন না, বিজনেসের ইমেজ খারাপ হয়। সেই রাত প্রথমবার রমেশচন্দ্র নিজের বাড়ির পিছনের ছোট স্টোররুমে ঘুমালেন, কারণ তার ঘর হোম অফিস বানিয়ে দেওয়া হয়েছিল। বাইরে কুঠি জলজল করছিল, ভিতরে এক পিতার পরিচয় নিভছিল। আর তাকে এখনও জানা ছিল না, এটা তো শুধু শুরু। যখন পিতার দরকার শেষ হল, তখন তার ঘরও ছিনিয়ে নেওয়া হলো। স্টোররুমে প্রথম রাত রমেশচন্দ্র ঘুম তো গেলেন, কিন্তু ঘুম এলো না। উপরে এসির হালকা গুঞ্জন ছিল, নিচে তার কাছে শুধু একটা টেবিল ফ্যান। দেওয়ালে নম ছিল, আর কোণে পুরনো খাতার ধুলো ভরা ফাইল পড়েছিল। সেই ফাইল যেখানে কখনো কোটি কোটি টাকার হিসাব লেখা হতো। সকাল ৫টায় দরজা খটখট করল। পাপাজি, উঠুন। প্রিয়ার আওয়াজ ছিল, দুধওয়ালা এসেছে, গেট খুলে দিন। তিনি ঘড়ি দেখলেন, বাড়িতে ৩টে যুবক লোক ছিল, কিন্তু গেট খোলার জন্য তাকেই চাই। ধীরে ধীরে এটা প্রত্যেক দিনের নিয়ম হয়ে গেল। সকালে গেট খোলা, আখবার তোলা, কুরিয়ার রিসিভ করা, গাড়ি সাফ করা, আর তারপর দুপুরে কিচেনে সবজি কাটা। একদিন মেয়ে প্রিয়াঙ্কা এসেছিল, রাহুলও সাথে ছিল। ডাইনিং টেবিলে আলোচনা চলছিল। পাপা এখন কিছু বোঝেন না, রাহুল বলল, পুরনো পদ্ধতিতে আটকে থাকেন। রমেশচন্দ্র কাছেই দাঁড়িয়েছিলেন। অমিত হেসে বলল, হ্যাঁ ইয়ার, এখন তো শুধু বাড়ি দেখে নেন। বাড়ি দেখে নেন। যে লোক সাম্রাজ্য গড়ে তুলেছিল, তার পরিচয় এখন চৌকিদার পর্যন্ত সীমিত ছিল। সেই দুপুর তিনি ধীরে বললেন, অমিত, গোডাউনের হিসাব দেখিয়ে দাও, কিছু গড়বড় লাগছে। অমিত বিরক্ত হয়ে গেল। পাপা, আপনি শুধু আরাম করুন, আপনাকে বোঝা যাবে না, এখন সিস্টেম বদলে গেছে। প্রিয়াঙ্কাও কথা বাড়াল, ভাইয়া ঠিক বলছে পাপা, আপনি টেনশন নেবেন না। টেনশন? রমেশচন্দ্র জানতেন গত ৩ মাস থেকে মান্ডির পেমেন্ট আটকে আছে। ২টা ট্রাক ব্যাংক জব্দ করেছে। কিন্তু তাকে অজানা দেখানো হচ্ছিল। সন্ধ্যায় বউ আরেকটা সিদ্ধান্ত শোনাল, পাপাজি, স্টোররুমেই থাকুন, আপনার সামান আমরা শিফট করে দিয়েছি। উপরে গেস্টরুম চাই। তিনি জিজ্ঞাসা করলেন,
আমার ঘর? এখন সেটা অফিস। তিনি চুপ হয়ে গেলেন। রাতে খাবারও সবার পরে মিলল, ঠান্ডা ডাল আর দুটো শুকনো রুটি। যখন তিনি আরেকটা রুটি চাইলেন, তখন উত্তর মিলল, ডায়াবেটিস আছে আপনার, বেশি খাবেন না। তাকে মনে পড়ল, যখন অমিত ছোট ছিল, তখন রাতে ভুক লাগলে তিনি নিজে রান্নাঘরে গিয়ে তার জন্য পরোটা সেঁকতেন। এখন সেই ছেলে তাকে গুনে রুটি দিচ্ছে। কয়েকদিন পর আসল চোট লাগল। অমিতের বড় ক্লায়েন্ট বাড়িতে এসেছিল। বউ তাকে সাফসুতরো কুর্তা পরিয়ে ট্রে ধরিয়ে দিল। পাপা, স্মাইল করুন, বাইরে থেকে কেউ চিনতে পারবে না। এক ক্লায়েন্ট জিজ্ঞাসা করল, আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন? রমেশচন্দ্র এক মুহূর্তের জন্য ছেলের দিকে দেখলেন। অমিত বলল, পুরনো স্টাফ, ফ্যামিলির মতো মানি। সেই মুহূর্তে তার ভিতরে কিছু ভেঙে গেল। ফ্যামিলির মতো, কিন্তু ফ্যামিলি নয়। সেই রাত তিনি স্টোররুমের জানালা থেকে বাইরে দেখলেন। আঙিনে সেই নিমের গাছ দাঁড়িয়েছিল, যা তিনি নিজে লাগিয়েছিলেন। আর প্রথমবার তার মনে প্রশ্ন উঠল, এই বাড়ি কি সত্যি তার, না তিনি সত্যি শুধু এক পুরনো স্টাফ হয়ে গেছেন? তাকে এখনও আন্দাজ ছিল না। আগামী দিনগুলোতে যখন আপনারা পিতাকে পাগল প্রমাণ করার পরিকল্পনা বানিয়ে নিল। স্টোররুমের সেই জানালার কাছে বসে রমেশচন্দ্র এখন চুপ বেশি থাকতেন, বলতেন কম। কিন্তু তার খামোশি দুর্বলতা ছিল না, সেটা দেখছিল, শুনছিল, বুঝছিল। এক রাত প্রায় 10টায় তিনি জল নিতে বাইরে বেরোলেন। ড্রয়িং রুমের লাইট জ্বলছিল। ভিতরে অমিত, প্রিয়াঙ্কা আর রাহুল ধীরে আওয়াজে কথা বলছিল। রমেশ দরজার পিছনে থেমে গেলেন। রাহুল বলছিল, দেখো, সোজা সাইন করবেন না, বুড়ো জেদি। অমিত উত্তর দিল, তাহলে কি করব? রাহুল হাসল, মেন্টাল আনফিটের সার্টিফিকেট নিয়ে নেব। ডাক্তার চেনা আছে, লিখে দেবে উমরের কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কম। প্রিয়াঙ্কা ধীরে জিজ্ঞাসা করল, তারপর? গার্ডিয়ানশিপ নিয়ে আমরা সাইন করে দেব, কোল্ড স্টোরেজ বেচব, জমি আলাদা করে কমপক্ষে 15-20 কোটি তো মিলবে। রমেশের হাত থেকে লাঠি প্রায় ছুটে গেল। যে পিতা সন্তানদের আঙুল ধরে চলতে শিখিয়েছিলেন, তাকেই এখন অসমর্থ প্রমাণ করার প্রস্তুতি ছিল। পরের দিন অমিত তার কাছে এলো। আওয়াজ মিষ্টি ছিল, পাপা, কাল ডাক্তারের কাছে যেতে হবে। কেন? শুধু রুটিন চেকআপ। ডাক্তারের ক্লিনিক নতুন ছিল। ডাক্তার অদ্ভুত প্রশ্ন করল, আজ কোন দিন? প্রধানমন্ত্রীর নাম, আপনার উমর? রমেশ সব বুঝে গেলেন। তিনি শান্ত স্বরে বললেন, ডাক্তার সাহেব, এই পরীক্ষা কিসের জন্য? ডাক্তার চোখ নামিয়ে নিল, শুধু সাধারণ প্রক্রিয়া। বাড়ি ফিরতেই অমিত ফাইল তার সামনে রাখল। পাপা, এখানে সাইন করে দিন, শুধু পাওয়ার অফ অ্যাটর্নি, বিজনেস চালাতে সহজ হবে। তিনি কাগজ পড়তে চাইলেন। অমিত বিরক্ত হয়ে গেল, আপনাকে বোঝা যাবে না। রমেশ প্রথমবার কাগজ হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন। সেখানে লেখা ছিল, স্বাস্থ্য কারণে সিদ্ধান্ত নেওয়ায় অক্ষম। তিনি পেন নিচে রাখলেন। আমি পাগল নই। অমিতের ঘরে নীরবতা ছড়িয়ে গেল। প্রিয়াঙ্কা ভিতরে এলো, পাপা, আপনি আমাদের ওপর ভরসা করেন না? তিনি তার দিকে দেখলেন। ভরসা তখন ভাঙে যখন কেউ চুপচাপ ভাঙে। অমিতের চেহারা শক্ত হয়ে গেল। ঠিক আছে পাপা, যদি সাইন না করেন তাহলে আলাদা ব্যবস্থা করতে হবে। কোন ব্যবস্থা? ওল্ড এজ হোম। এই শব্দ সোজা হৃদয়ে ঢুকল। সেই সন্ধ্যায় তার স্টোররুমও খালি করিয়ে নেওয়া হলো। বলা হলো, এখানে নতুন জিম বানানো হবে। এখন তার জন্য গ্যারেজের কাছে ছোট সার্ভেন্ট কোয়ার্টার বাকি ছিল। রাতে তিনি নিজের পুরনো আলমারি খুললেন। ভিতরে একটা ডায়েরি ছিল। প্রথম পাতায় লেখা ছিল, অজয় ড্রাইভার, শ্যামুর ছেলে, ফিস দিতে হবে। সেই অজয়, যাকে তিনি পড়িয়েছিলেন, যে আজ শহরে নিজের লজিস্টিক্স কোম্পানি চালায়। রমেশচন্দ্র মোবাইল তুললেন। আঙুল কাঁপছিল, কিন্তু আওয়াজ মজবুত ছিল। অজয় বেটা, মিলতে হবে তোমার সাথে। ওদিক থেকে উত্তর এলো, বাবুজি, আপনি শুধু বলুন, আমি এক্ষুনি আসছি। আর সেই মুহূর্তে প্রথমবার তাকে লাগল, রক্ত থেকে নয়, কর্ম থেকেও সম্পর্ক গড়ে ওঠে। বাড়ির ভিতরে ষড়যন্ত্র চলছিল, বাইরে কেউ ছিল যে এখনও তাকে বাবুজি বলছিল। আর এখান থেকেই গল্পের আসল মোড় শুরু হলো। যাকে তারা দুর্বল ভাবছিল, সেই সবচেয়ে মজবুত নিকলে। পরের সকাল কুঠির বাইরে একটা কালো এসইউভি এসে দাঁড়াল। দরজা খুলল, আর বাইরে নামল অজয়। সাফসুথ্রো স্যুট, আত্মবিশ্বাস খরা চাল, কিন্তু চোখে সেই পুরনো সম্মান। গেটে চৌকিদার থামাল। কার সাথে মিলতে চান? বাবুজির সাথে, অজয় বলল। ভিতরে যেতেই সে দেখল, গ্যারেজের কাছে বানানো ছোট সার্ভেন্ট কোয়ার্টারে রমেশচন্দ্র বসে আছেন। সেই লোক, যিনি তাকে স্কুলের ফিস দিয়েছিলেন,
আজ প্লাস্টিকের চেয়ারে একা বসে। বাবুজি, অজয়ের আওয়াজ ভরে গেল। রমেশ হাসার চেষ্টা করলেন। তুমি এসে গেছো বেটা। কয়েক মুহূর্তে অমিত আর রাহুলও বাইরে এলো। আপনি কে? অমিত জিজ্ঞাসা করল। অজয় সোজা উত্তর দিল, আমি সেই, যার পড়াই আপনার পাপা করিয়েছিলেন, আর আজ আমি তার কাজ শেষ করতে এসেছি। অমিত হেসে উঠল। দেখুন, এটা ফ্যামিলি ম্যাটার, আপনি মাঝে পড়বেন না। অজয় ফাইল টেবিলে রাখল। ফ্যামিলি সেটা হয় যেখানে বুড়োকে গ্যারেজে রাখা হয় না। ঘরে টেনশন ছড়িয়ে গেল। রমেশচন্দ্র ধীরে বললেন, অমিত, কাল যে কাগজ তুমি দিয়েছিলে তাদের আসল কপি আমার কাছে আছে। অমিত চমকে উঠল। কি মানে? মানে এটা যে এই কোঠি, কোল্ড স্টোরেজ আর মন্ডির জমি সব আমার নামে, তোমাদের নয়। রাহুলের চেহারা উঠে গেল। কিন্তু আপনি তো কখনো বলেননি, তোমরা কখনো জিজ্ঞাসাও করনি। অজয় দ্বিতীয় কাগজে গিয়ে দিল। বাবুজি নতুন ট্রাস্ট রেজিস্টার করিয়েছেন, লক্ষ্মী সেবা ট্রাস্ট। এই ট্রাস্টের অধীনে কোল্ড স্টোরেজ এখন কিষানদের জন্য সাবসিডিতে কাজ করবে, আর আমি এর ম্যানেজিং ডিরেক্টর থাকব, বাবুজির দেখাশোনায়। অমিত ভরকে উঠল, এটা সব ড্রামা, আমরা কোর্ট যাব। রমেশচন্দ্র প্রথমবার উঁচু আওয়াজে বললেন, কোর্ট যাও, কিন্তু সেখানে সত্যও বলতে হবে যে তোমরা নিজের পিতাকে পাগল প্রমাণ করার চেষ্টা করেছ। প্রিয়াঙ্কার চোখে ভয় ছিল। পাপা, আমরা তো শুধু বিজনেস সামলাতে চাইছিলাম। সামলাতে চাইছিলে না, বেচতে চাইছিলে। কয়েক মুহূর্তের খামোশির পর রমেশ শেষ আঘাত করলেন। আজ সন্ধে পর্যন্ত তোমরা সব এই বাড়ি খালি করো। এই সম্পত্তি এখন ট্রাস্টের, আর এই বাড়িতে সেই থাকবে যে সম্মান দিতে জানে। অমিত চিৎকার করল, এটা অন্যায়। উত্তর শান্ত ছিল, অন্যায় তখন ছিল যখন তোমরা আমাকে নকর বলেছিলে। সন্ধে পর্যন্ত পুলিশের একটা গাড়ি গেটে দাঁড়িয়েছিল। কানুনি নোটিশ ধরিয়ে দেয়া হলো। অমিত, প্রিয়াঙ্কা, রাহুল প্রথমবার বুঝল যাকে তারা দুর্বল ভাবছিল সেই তাদের সবচেয়ে বড় শক্তি ছিল। গেট বন্ধ হল। ভিতরে রমেশচন্দ্র গভীর শ্বাস নিলেন। অজয় তার কাঁধে হাত রাখল। এখন সব ঠিক হবে বাবুজি। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। এখন তাকে শুধু বাড়ি নয়, নিজের পরিচয়ও ফিরিয়ে নিতে হবে। যাকে নকর বলা হয়েছিল সেই আসল মালিক হয়ে দাঁড়াল। ৩ মাস পর সেই কোঠি বদলে গেছে। এখন গেটে নতুন বোর্ড লাগানো হয়েছে, লক্ষ্মী সেবা ট্রাস্ট, কিষাণ সহায়তা ও লজিস্টিক্স কেন্দ্র। আঙিনায় ট্রাকের আওয়াজ ছিল, কিন্তু এবার লাভের জন্য নয়, কিষাণদের সাহায্যের জন্য। রমেশচন্দ্র আবার সেই নিমের গাছের নিচে বসেছিলেন। ফারাক শুধু এটাই যে এখন তার চেয়ার স্টোররুমের বাইরে নয়, মূল বারান্দায় ছিল। অজয় প্রত্যেকদিন সকালে এসে তার পায়ে ছোঁয়, বাবুজি, আজ ৩ কিষাণের পুরনো ঋণ শেষ হল। বাবুজি, আজ মন্ডিতে আমাদের নাম আবার সবচেয়ে ওপরে এলো। প্রত্যেক খবর শুনে তার চোখে চমক ফিরে আসত। ওদিকে অমিত আর রাহুলের দুনিয়া উল্টে গেছে। যে লোকদের সামনে তারা রুতবা দেখাত, সেই এখন জিজ্ঞাসা করে, নিজের পিতাকে নকর বানিয়ে কি পেলে? বিজনেসের যে অংশ তাদের ভরসায় ছিল সেটা আগেই লোকসানে চলে গেছে। ব্যাংকের নোটিশ দরজায় আটকানো হয়ে গেল। এক সন্ধ্যায় হঠাৎ গেটে হলচল হল। অমিত ভিতরে এলো। এবার স্যুট নয়, সাধারণ কাপড়। চেহারায় অহংকার নয়, ক্লান্তি ছিল। সে সোজা বারান্দা পর্যন্ত পৌঁছল। পাপা? রমেশ শান্ত চোখে দেখলেন। হ্যাঁ। অমিতের আওয়াজ কাঁপছিল। ভুল হয়ে গেছে, খুব বড় ভুল। আপনাকে নকর বলে দিয়েছি, আপনার সামনে মিথ্যে বলেছি, লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। কয়েক মুহূর্তের চুপ্পি। হাওয়ায় নিমের পাতা হিলছিল। রমেশ ধীরে বললেন, মাফি চাইলে শব্দ মিটে যায়, কিন্তু জখম নয়। অমিতের চোখ থেকে অশ্রু বইতে লাগল। একটা মৌকা দিন পাপা। অজয় কাছেই দাঁড়িয়েছিল, সে চুপ ছিল। রমেশ লম্বা শ্বাস নিলেন। মৌকা মিলবে, কিন্তু ছেলের মতো নয়, সেবকের মতো। যদি সত্যি বদলাতে চাও তাহলে এখানে কিষাণদের সাথে কাজ করো, নাম ছাড়া, পদ ছাড়া। অমিত মাথা নামিয়ে নিল। মঞ্জুর। কয়েকদিন পর প্রিয়াঙ্কাও এলো। সেও সেই শুনল, সম্মান উপার্জন করতে হয়, জন্ম থেকে মেলে না। সময় কেটে যায়, ট্রাস্টের নাম বাড়তে লাগল। শহরের আখবারে হেডলাইন ছাপা হল। প্রাক্তন ব্যবসায়ী সম্পত্তি কিষাণদের নাম করলেন। এক অনুষ্ঠানে মঞ্চে অজয় মাইক ধরল। আজ যা কিছু আমি এই লোকের কারণে, এর রক্তের সম্পর্ক নয়, এর সংস্কারের। এরা আমার বাবুজি। পুরো হল তালিতে গুঞ্জে উঠল। সামনে প্রথম সারিতে অমিত আর প্রিয়াঙ্কা বসেছিল, মাথা নামিয়ে, কিন্তু এবার লজ্জায় নয়, শিক্ষায়। রমেশচন্দ্র মঞ্চে দাঁড়ালেন। তার আওয়াজ মজবুত ছিল।
যেদিন সন্তানরা আমাকে নৌকর বলেছিল সেই দিন বুঝে গিয়েছিলাম বাড়ি ইট থেকে নয়, সম্মান থেকে গড়ে ওঠে, আর যেখানে সম্মান নেই সেখানে থাকাও উচিত নয়। তালি আরও জোর হয়ে গেল। সেই রাত যখন তিনি বাড়ি ফিরলেন, তিনি বারান্দা থেকে আকাশের দিকে দেখলেন। নিমের গাছ হাওয়ায় ঝুমছিল। তিনি ধীরে বললেন, লক্ষ্মী, আজ তোমার বাড়ি সত্যি বসে গেল। এখন তাকে কোনো কাগজ, কোনো সম্পত্তি বা কোনো সম্পর্কের ভয় ছিল না, কারণ যিনি নিজের সম্মান বাঁচিয়ে নিয়েছেন তাকে দুনিয়া হারাতে পারে না। আর সত্য এটাই যে পিতাকে নৌকর বানানো হয়, তিনি যখন দাঁড়ান তখন ইতিহাস লিখে দেন। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে নিজের রায় অবশ্যই লিখুন। সাথে এটাও বলুন যে আপনি কোন জায়গা থেকে এই গল্প দেখছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করুন, যাতে এমন সত্যি আর ভাবনাময় গল্পগুলো আপনার কাছে লাগাতার পৌঁছতে থাকে।